আসসালামু আলাইকুম। আমি আবার এসেছি আপনাদের সামনে। আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন ভিডিও দেওয়ার জন্য, এই জন্য আমি চলে এসেছি এবং নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ অ্যান্ড ইডমস, যেগুলো প্রিসেপ্টরস ডাইজেস্টে আছে, যেগুলো আমি পারি না। তো সেগুলো মনে রাখার জন্য আমি কিছু কাহিনী বানিয়েছি। তো আপনাদের সামনে এখন সেগুলো আমি প্রেজেন্ট করছি। তো প্রথমটা আমাদের এখানে আছে এ বেকারস ডজন। এ বেকারস ডজন বলতে আসলে বোঝায় 13 সংখ্যাটা। এটা কেন আসলো? কারণ ইংল্যান্ডে বেকারিতে দেখা যেত যে কিছুটা যদি দুই একটা কম থাকতো, তাহলে সেই শিপমেন্টটা রিজেক্ট হইতো। এই জন্য যারা বেকারি করতো তারা ওইটাকে ওখানে 12টার জায়গায় দেখা যেত একটা দুই একটা করে বেশি দিত। এই জন্য এটাকে বলা হয় এ বেকারস ডজন। এই জন্য এটা মানে হবে 13। তার মানে শিপমেন্ট ক্যান্সেল হওয়ার থেকে বাঁচার জন্য তারা একটা করে বেশি দিত। এই জন্য এই বেকারস ডজন মানে সংখ্যা হবে 13। এরপর আসি, এ বার্ড ইন হ্যান্ড ইজ ওয়ার্থ টু ইন দ্য বুশ। অর্থাৎ আপনার কাছে ধরেন একটা পাখি আছে, ঝোপের মধ্যে দুটা পাখি আছে। তো হাতে যে পাখি আছে এটারই মূল্য বেশি, কারণ ঝোপের পাখিটা আমি ধরতে পারবো কিনা এটা তো ঠিক নাই। এই জন্য হাতের পাখিটারই মূল্য বেশি। এই জন্য এটার অর্থ হচ্ছে বর্তমানে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। এ বার্ড ইন হ্যান্ড ইজ ওয়ার্থ টু ইন দ্য বুশ। ওকে, তারপরে আছে এ কুকু ইন দ্য নেস্ট। অর্থাৎ এর মানে হচ্ছে সকলের অপছন্দের ব্যক্তি। যেমন হচ্ছে কোকিল পাখি কি করে, অন্যের অন্যের বাসায় যায় ডিম পারে আবার যে বড় হলে সে বাচ্চা আবার সে নিয়ে আসে। তার মানে সে নিজে কোনো দায়িত্ব নেয় না। এই জন্য এ কুকু ইন দ্য নেস্ট মানে যাকে সবাই পছন্দ করে, সকলের অপছন্দের ব্যক্তি হচ্ছে এ কুকু ইন দ্য নেস্ট। আর এ ফেয়ার ক্র্যাক অব দ্য হুইপ, তার মানে যে সবাইকে সমান সুযোগ দেওয়া। অর্থাৎ হুইপ মানে চাবুক। অর্থাৎ যদি কোনো একটা সুযোগ পায় সেই সুযোগটাও সবাইকে সমানভাবে দেওয়া, কোনো যদি একটা শাস্তি পায় সেই শাস্তিটাও সবাইকে সমানভাবে দেওয়া। হুইপ মানে চাবুক। এই জন্য এটাকে বলা হয়েছে এ ফেয়ার ক্র্যাক আপ হুইপ, তার মানে সবাইকে সমান সুযোগ দেওয়া। বুঝছো? আচ্ছা। আর এ প্রেটি পেনি, এর মানে হচ্ছে খুবই ব্যয়বহুল। প্রেটি মানে কি সুন্দর, তো সুন্দর জিনিস তো দাম বেশি হবেই। এই জন্য এটাকে বলা হয় এ প্রেটি পেনি মানে খুবই ব্যয়বহুল। আচ্ছা, তারপর আছে অ্যাবভ বোর্ড, অর্থাৎ অকপট, যেখানে কোনো সিক্রেট নাই। আমরা ওই যে কার্ড গেম খেলায় দেখি যে হচ্ছে বোর্ডের উপরে যে সবগুলো হাত রাখে বা সবগুলো কার্ড রাখে, তো তাকে আমি বলতে পারি যে হচ্ছে সে কোনো কিছু লুকাচ্ছে না, তার মানে সে সত্য। এই জন্য সেখান থেকে আসছে অ্যাবভ বোর্ড, অর্থাৎ বোর্ডের উপরে হাত রাখা মানে সে সঠিক কথা বলছে। এই জন্য অ্যাবভ বোর্ড মানে অকপট। তারপর আছে অ্যাবভ ওয়ান্স স্টেশন, অর্থাৎ কারো সামর্থ্যের বাইরে। ধরো মানে যে এরকম হতে পারে যে এখানে স্টেশন বলতে আসলে বোঝাচ্ছে কারো সামাজিক মর্যাদা। মানে তার সামাজিক মর্যাদা একরকম, কিন্তু তার চেয়ে বাইরে কোনো কিছু চলে গেছে, এটাকে বলা হবে অ্যাবভ ওয়ান্স স্টেশন, মানে সামর্থ্যের বাইরে। যেমন তোমার সামর্থ্য আছে তো ঘোড়া কেনা, তুমি কিনবে হাতি, তো এটা তো হবে না। এটাই হচ্ছে অ্যাবভ ওয়ান্স স্টেশন, মানে অ্যাবভ ইয়োর স্টেশন। ওকে, তারপর অ্যাকিলিস হিল, যদিও এটা আমি পারি, তারপর এটা পরীক্ষায় আসছে জন্য একটু বলছি। অ্যাকিলিস হিল মানে দুর্বল জায়গা। এটা কিভাবে আসলো? ওই যে গ্রিক একটা কাহিনী আছে, ট্রয়, হেলেন, ট্রয় নামে একটা মুভি আছে, সেখানে দেখা যায় যে হচ্ছে অ্যাকিলিস থাকে বীর যোদ্ধা, শুধুমাত্র তার মা তাকে পানিতে চুবায়, পানিতে চুবানোর ফলে তার পুরা গাটা অমরত্ব পায়। কিন্তু যেহেতু তার তার যে হিল ধরে, তার মানে পায়ের গোড়ালি ধরে পানিতে পানিতে চুবাইছে, যার কারণে শুধুমাত্র পায়ের গোড়ালি পানিতে ভেজে নাই। এই জন্য ওখানে মারলে সে মরে যাবে। সেখান থেকে আসছে অ্যাকিলিস হিল, তার মানে কারো দুর্বল জায়গা। ওকে, আচ্ছা, ঠিক আছে। এই পেজটা হইলো, আমরা এখন নেক্সট পেজে চলে যাচ্ছি। ওকে, তারপর আছে অল অ্যান্ড সান্ড্রি। এর মানে হচ্ছে সর্বসাধারণ, অর্থাৎ কাউকে এরকম বাদ না রেখে। তার মানে অল, সবাই এখানে আছে। অল অ্যান্ড সান্ড্রি মানে সবাই আছে এখানে, কাউকে বাদ দেওয়া যাবে না। অল অ্যান্ড সান্ড্রি। এরপর আছে অল অ্যালং। অল অ্যালং মানে তো জানি যে হচ্ছে সব সময় থেকে যেটা চলে, সেটাকে বলা হয় হচ্ছে অল অ্যালং। এরপর আছে অল বাট। অল বাট মানে প্রায়, অর্থাৎ সবগুলোই কিন্তু কিছুটা বাদ দিয়ে, বাট মানে একটু কিন্তু আছে, তার মানে কি প্রায় সবকিছু না, প্রায়। এরপর আছে অল গ্রিক, অর্থাৎ গ্রিক লেটারগুলো অনেক
আমরা সবাই বুঝতে পারি না, ইংলিশ যেমন বুঝতে পারি গ্রিক তেমন বুঝতে পারি না। তো এটাকে বলা হয় যে হচ্ছে অল গ্রিক। এটা একটা আসছে ল্যাটিন ফ্রেজ থেকে আসছে, এটার নাম হচ্ছে গ্রেসাম এস্ট নন প্রোটেস্ট লেগি, অর্থাৎ ইট ইজ গ্রিক ইট ক্যান নট বি রেড। সেখান থেকে আসছে ইট ইজ গ্রিক মানে দুর্বোধ্য, এটা করা যাচ্ছে না। এরপর আসি অল মুনশাইন। এই মুনশাইন মানে কি, যে হচ্ছে আমরা চাঁদ নিরাতে সব প্রেমিকাকে কথা বলছি, তুমি চাঁদের মতো সুন্দর, তাই না, তুমি হাতির চেয়ে বড়, এরকম হচ্ছে, এগুলো কথা হচ্ছে অবান্তর কথা। এই জন্য অল মুনশাইন মানে অবান্তর কথা বা চিন্তা, তাই না। আচ্ছা, এরপর আছে আলফা অ্যান্ড ওমেগা। এটা দ্বারা বোঝায় কোনো কিছুর শুরু এবং শেষ। তো আলফা আমরা জানি যে ওই যে গ্রিক বর্ণমালায় আলফা হচ্ছে তোমার প্রথম লেটার, আর ওমেগা হচ্ছে লাস্ট। এই জন্য বলছে যে আলফা ওমেগা দ্বারা বোঝায় কোনো কিছু শুরু এবং শেষ। আর অ্যামিকাস কিউরি দ্বারা বোঝায় আদালতের বন্ধু। এটা খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে। অ্যান অ্যাক্স টু গ্রিন্ড, এটা দ্বারা বোঝায় কোনো কিছুতে ব্যক্তিগত স্বার্থ থাকা, সেটাকে বলা হয় ব্যক্তিগত অ্যান অ্যাক্স টু গ্রিন্ড। এটা কোথা থেকে আসলো, যে চার্লস নামে এক ব্যক্তি ছিল, সে তার ওখানে কুড়াল দিয়ে কাঠ কাটতো একটা ছেলে, তাকে দিয়ে সে শুধু ট্রিক করে এরকম কাঠ কাটায় নিত বা কুড়াল ধার দিয়ে নিত। সেখান থেকে বলছে যে অ্যান অ্যাক্স টু গ্রিন্ড, যেহেতু সে সেখান থেকে তার ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতো, এই জন্য এখান থেকে বলা হয়েছে যে অ্যান অ্যাক্স টু গ্রিন্ড, অর্থাৎ ব্যক্তিগত স্বার্থ থাকা। ওকে, তারপরে অ্যাপল অফ ডিসকর্ড, এটাও খুব গুরুত্বপূর্ণ, যেটা বিবাদের বিষয় সেটাকে বলা হয় অ্যাপল অফ ডিসকর্ড। ডিসকর্ড মানে বিবাদ। আচ্ছা, অ্যাট এ ডিসকাউন্ট মানে কি, কোনো কিছু মানে অপেক্ষাকৃত কম মূল্য পাওয়া অথবা অবহেলিত, এটা হচ্ছে অ্যাট এ ডিসকাউন্ট। আচ্ছা, লো এব, অ্যাট এ লো এব, এটা বলতে বোঝায় যে কোনো কিছু র্যাশ পাচ্ছে যেটা, সেটাকে বলা হয় অ্যাট এ লো এব। আচ্ছা, তারপর আছে অ্যাট অল হ্যাজার্ডস, অর্থাৎ যে কোনো বিপদে আসুক না কেন, এটা আর্মিদের ফ্রেজ থেকে আসছে কিছুটা, যে হচ্ছে যে কোনো বিপদে আসুক না কেন সেটাকে তাকে সম্মুখীন করতে হবে, এটাকে বলা হয় অ্যাট অল হ্যাজার্ডস। আচ্ছা, তারপর আমরা আসি, এখানে আছে অ্যাট আর্মস লেন্থ, অর্থাৎ যে হাতের সমান দূরত্ব, এটাকে বলা হয় হচ্ছে মানে মোটামুটি দূরেই আছে আর কি, এটাকে বলা হচ্ছে অ্যাট আর্মস লেন্থ। আচ্ছা, তারপর আসি অ্যাট বে। অ্যাট বে মানে কোণঠাসা। তো এটা কিভাবে আসছে, আমরা দেখি যে হচ্ছে বে অফ বেঙ্গল। এই বে মানে বোঝায় চারদিকে তিন দিকে এরকম স্থলভাগ আছে, শুধুমাত্র একদিকে তার হচ্ছে জলরাশি আছে, যেমন একদিকে ভারত, দুই দিকে ভারত আছে, একদিকে বাংলাদেশ আছে, আর একদিকে পানি আছে, উন্মুক্ত পানি। তো তার মানে সে তিন দিক থেকে সে ঘেরা, তো কোণঠাসা, এই জন্য এটাকে বলে বে, অ্যাট বে। তার মানে সে কোণঠাসা অবস্থায় আছে, তো অ্যাট বে মানে কোণঠাসা অবস্থা। অ্যাট ফার্স্ট ব্লাশ, তার মানে প্রথম দর্শন, অর্থাৎ কি প্রথম দর্শনে মানুষ লজ্জা পায়, এজন্য অ্যাট ফার্স্ট ব্লাশ বলতে বোঝায় প্রথম দর্শন। আর অ্যাট লেন্থ, অর্থাৎ অনেকটা লেন্থ আছে এখানে, দৈর্ঘ্য বেশি, এজন্য এটা মানে বিস্তারিতভাবে বলা। অ্যাট লেন্থ মানে বিস্তারিতভাবে বলা, ঠিক আছে। এরপর আছে অ্যাট লগার হেডস। তো এই লগার হেড দ্বারা আসলে বোঝায় যে হচ্ছে এটা 16শো শতাব্দীতে লগার হেড দিয়ে মানুষ মারামারি করতো, মারামারি করার যে উপকরণ ছিল এটার নামে ছিল লগার হেড। এই জন্য অ্যাট লগার হেড বলতে বোঝায় প্রবল বিবাদপূর্ণ, মানে প্রবল মারামারি হচ্ছে সেখানে, এরকম। আর অ্যাট অডস, অ্যাট অডস মানে হচ্ছে কি, মানে অমিল। আমরা জানি যে হচ্ছে ইভেন মানে জোর সংখ্যা, যেটা সবাই পছন্দ করে, কিন্তু অড কেউ পছন্দ করে না, যার কারণে এটা হচ্ছে মতের যে অনৈক্য, এটাকে বলা হয় অ্যাট অডস। তারপর আমরা আসি অ্যাট বেক অ্যান্ড কল। তো এখানে বেক মানে কিন্তু কাউকে সামন করা বা কাউকে ডাকা, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে কাউকে ডাকলেই হাজির হয়, এমন কিছুকে বলা হয় অ্যাট বেক, অ্যাট মাই বেক অ্যান্ড কল, তার মানে আমার কলে সে ডাকলেই হাজির হয়ে যাবে, এটাকে বলা হয় অ্যাট বেক অ্যান্ড কল। আচ্ছা, অ্যাট সামওয়ানস হিল, অর্থাৎ কারো এরকম পায়ের কাছে পড়ে থাকে, বা একটা কুকুর আছে তাকে ট্রেন করা হয়েছে, সে পায়ের কাছে পড়ে থাকবে, সেটাই বলা হচ্ছে অ্যাট মাই হিল, তার মানে সে আমার সন্নিকটে আছে, এরকম। আচ্ছা, তারপর আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য, অ্যাট দ্য এন্ড অফ ওয়ান্স টেদার বা রোপ। টেদার বলতে বোঝায় কোনো একটা রশি বা দড়ি, এরকম। তার মানে একদম শেষ সীমানায় চলে গেছে, তার মানে বোঝাচ্ছে যে কারো ধৈর্য সীমানা বা শক্তির সীমানা একদম শেষ সীমানায় চলে গেছে, এটাকে বলা হয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য রোপ, অ্যাট দ্য এন্ড অফ দ্য রোপ।
আচ্ছা, তারপর বলছে যে ব্যাকস্টায়ার ইনফ্লুয়েন্স, এটা কিভাবে আসছে? এটা মানে হচ্ছে গুপ্ত ও অবৈধ প্রভাব। যেমন আমরা দেখি যে হচ্ছে আগের কালের যে চাকর চাকরানিগুলো ছিল, তারা মানে গোপন রাস্তা ছিল একটা তাদের বাসায়, সেই গোপন রাস্তা দিয়ে তারা বাসার জিনিসপত্র চুরি করতো বা খাবার দাবার চুরি করে নিয়ে যেত। এটাকে বলা হয় ব্যাকস্টায়ার ইনফ্লুয়েন্স, অর্থাৎ ব্যাকস্টায়ার থেকে যে প্রভাবটা আসতো এটাকে বলা হয় গুপ্ত ও অবৈধ প্রভাব। আচ্ছা, তারপর আছে ব্যাগ অফ বোনস, অর্থাৎ বোন মানে তো হাড্ডি, তার মানে যার শরীরে কিছু নাই তাকে বলা হয় বোনস। তো ব্যাগ অফ বোনস বলতে জীর্ণ শীর্ণ এরকম। তারপর বি ইন দ্য রেড, অর্থাৎ আমরা যে এটা কিভাবে আসছে, এটা মানে দেউলিয়া বা দায়গ্রস্ত, যার কোনো টাকা পয়সা নাই এরকম। মানে আগেকালে দেখা যেত যে হচ্ছে ধার দেনা করা হতো, ধার দেনা করার পরে যার যে এরকম ফেরত দিতে পারতো না, তার নামটা লেখা হতো লাল কালি দিয়ে, তার মানে রেড লিস্টেড করা আছে, এর কাছ থেকে টাকা পাই আমি, তো সেখান থেকে আসছে বি ইন দ্য রেড, মানে দেউলিয়া বা দায়গ্রস্ত। আচ্ছা, বি অল অ্যান্ড এন্ড অল, এটা কিন্তু আসছে হচ্ছে আমাদের ইয়া থেকে, ওই শেক্সপিয়ারের ম্যাকবেথ থেকে। ম্যাকবেথ যখন সবাইকে হত্যা করে ওর বউকে নিয়ে, তখন সে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অপরিহার্য ব্যক্তি হয়ে যায়, এই জন্য বলছে বি অল অ্যান্ড এন্ড অল। আচ্ছা, তারপর আছে বিয়ার অ্যাওয়ে দ্য পাম, তো এটা মানে যে আগেকালে যারা গ্লাডিয়েটর বা এরকম মারামারি হইতো করতো, তাদেরকে যখন জিততো তখন তাদেরকে একটা পাম দেওয়া হইতো। পাম মানে একটা ফল আর কি, সে পাম দিয়ে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হতো। তো এর মানে হচ্ছে জয়ী হওয়া, তার মানে বিয়ার অ্যাওয়ে দ্য পাম মানে জয়ী হওয়া। আর বিটিং দ্য এয়ার, আমরা জানি যে হচ্ছে বাতাসকে পেরালেও কিছু হয় না, এই জন্য এটা মানে বৃথা পরিশ্রম করা। বিটিং দ্য এয়ার মানে বৃথা পরিশ্রম করা। তারপর আছে বিয়ার গার্ডেন। বিয়ার গার্ডেন বলতে প্রাচীনকালে রোমান যে সময়টা ছিল, সেই সময়ে একটা বাগান প্রস্তুত করা হতো এবং সেই বাগানে বিয়ারকে কিছু বেইট দেওয়া হতো। বেইট দিয়া তো এই বিয়ারটা সেখানে অ্যাটাক করতো এবং একটা গোলমেলে পরিস্থিতি সৃষ্টি হইতো। তো সেটাকে বলা হতো যে হচ্ছে বিশৃঙ্খল স্থান বা পরিবেশ। তার মানে বিয়ার গার্ডেন মানে বিশৃঙ্খল স্থান বা পরিবেশ। আচ্ছা, এরপর আছে বিলো দ্য বেল্ট, অর্থাৎ কোমরের নিচে। তো কোমরের নিচে কি থাকে? অবশ্যই মানুষের প্রজনন তন্ত্র অঙ্গ থাকে, তো সেখানে মারা তো অবশ্যই অনৈতিক বা নিষ্ঠুর হবে, তাই না? এই জন্য বিলো দ্য বেল্ট বলতে বোঝায় অনৈতিক বা নিষ্ঠুর। আচ্ছা, তারপর আছে বিসাইড দ্য মার্ক। আচ্ছা, এর মানে অপ্রাসঙ্গিক, অর্থাৎ মূল পয়েন্টে না গিয়ে এমনি একটা কথা বলা, সেটা হচ্ছে বিসাইড দ্য মার্ক। যেমন তীর খেলায় দেখা যায় যে হচ্ছে মূল পয়েন্টকে আঘাত করতে না পারলে একটু সাইডে আঘাত করে, তো সেটাকে বলা হয় বিসাইড দ্য মার্ক, অর্থাৎ মার্ক থেকে একটু দূরে সরে গেছে, এটা হচ্ছে অপ্রাসঙ্গিক। আচ্ছা, তারপর আছে বিট ফেয়ার, এটাকে মানে কোনো কিছু সম্ভাব্য মনে হওয়া, অর্থাৎ যেটা ফেয়ার ভাবে আসতে পারে, অর্থাৎ মনে হচ্ছে আসবে, সেটাকে বলা হয় যে হচ্ছে বিট ফেয়ার। বিট মানে মনে করা এরকম। আচ্ছা, তারপরে বিগ বাগ। এই বাগ মানে হচ্ছে আমেরিকান স্ল্যাঙে এটাকে মানে বোঝায় যে গুরুত্বপূর্ণ কোনো একটা ব্যক্তি, তাকে এটা এরকম বাঘ বলা হয়। তো বিগ বাগ মানে কি? গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর বিগ গান, এখানে গান আছে, গান দ্বারা বোঝায় কেউ একটা নেতা, তাই না? তো সেখান থেকে আসবে গুরুত্বপূর্ণ বা নেতৃস্থানীয় ব্যক্তিকে বলা হয় বিজ্ঞান। আর বিল অফ ফেয়ার, এটা আমরা রেস্টুরেন্টে প্রায় যাই, যাই আমাদেরকে ওই যে মূল্য তালিকা একটা ইয়ে দেয় না, ওটাকে কি বলে? এই তোমার কি বলে ওটাকে? মেনু, মেনু। সেই মেনু হচ্ছে এটা মূল্য সহ খাদ্য তালিকা, মানে সেখানে মূল্য আছে এবং খাদ্য কি কি আছে সব লিস্ট করা আছে, এটাই হচ্ছে বিল অফ ফেয়ার। তারপর বার্ডস অফ প্যাসেজ, এটা দ্বারা বোঝায় যে হচ্ছে অস্থায়ী বাসিন্দা। তো বার্ডস অফ প্যাসেজ দ্বারা ওই যে যারা মানে ইয়া পাখিগুলো আছে, পরিযায়ী পাখি নাকি যেন আছে, যারা বাংলাদেশে সাইবেরিয়া থেকে ঘুরতে আসে, তারাই হচ্ছে বার্ডস অফ প্যাসেজ, অর্থাৎ অস্থায়ী বাসিন্দা। এখানে কিছুক্ষণ থাকে, ওদের ওখানে শীতকালটা ওভার হলে সেখানে আবার চলে যাবে, তো তাদেরকে বলা হয় বার্ডস অফ প্যাসেজ, অর্থাৎ অস্থায়ী বাসিন্দা। এরপর আছে বিটার পিল টু সলো, যেমন হচ্ছে আমরা যে বিটার মানে তো তিতা, পিল তো তো সেই পিল তো আর খাওয়া যায় না, তার মানে অনিচ্ছাকৃত কোনো কিছু গ্রহণ করা, অর্থাৎ যেটাকে আমি চাচ্ছি না গ্রহণ করতে, সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে, এটাকে বলা হয় বিটার পিল টু সলো। তারপর ব্লো হট অ্যান্ড কোল্ড, এটা আসছে শেক্সপিয়ারের একটা ইয়া থেকে, তার একটা লেখনী থেকে। সেখানে কি হয় যে একটা পার্সন, সে তার গরম লাগে না, তার ঠান্ডা লাগে, এই জন্য সে হচ্ছে চায় যে জায়গাটা গরম হয়ে যাক। আবার সে গরম খাবার খাচ্ছে, এই জন্য চায় যে হচ্ছে জায়গাটা ঠান্ডা হয়ে যাক। তার মানে সে কখন কি করে
সে ঠান্ডা ব্লো করবে নাকি হট ব্লো করবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য বলছে যে হচ্ছে ব্লো হট অ্যান্ড কোল্ড মানে সে ঘন ঘন মত পরিবর্তন করা, বুঝছো? আচ্ছা, তারপর ব্লু কলার মানে কায়িক শ্রমের কাজ। অর্থাৎ আমরা দেখি যে হচ্ছে যে অনেক পরিশ্রম করে তাদের কলারগুলো অল্পতেই ময়লা হয়ে যায়, তাই না? ব্লু হয়ে যায়, বন্য কালার হয়ে যায়, এই জন্য ব্লু কালার বলতে বোঝায় কায়িক শ্রমের কাজ, মানে অনেক পরিশ্রমের কাজ যেটা। আচ্ছা, এরপর আছে ব্রিং টু বুক, অর্থাৎ কাউকে বুকে আনা, অর্থাৎ আইনে আনা। আইনে আনা মানে কি, তার শাস্তি হবে, এই জন্য ব্রিং টু বুক মানে তিরস্কার করা বা শাস্তি দেওয়া। এরপর আছে ব্রাউন স্টাডি। এখন ব্রাউন মানে কি, যে হচ্ছে ব্রাউন রঙের যদি চিন্তা ভাবনা মাথায় আসে তাহলে তো পড়াশোনা হবে না, দিবাস্বপ্ন দেখবে, পড়াশোনা হবে না, এই জন্য এটা বলা হয় অন্য মনস্ক থাকা বা দিবাস্বপ্ন, এটা হচ্ছে ব্রাউন স্টাডি। আচ্ছা, এরপর আছে বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, অর্থাৎ দুই দিক থেকে মোমবাতিটা জ্বালানো হচ্ছে, তার মানে কি অনেক পরিশ্রম করা হচ্ছে, অনেক তাড়াতাড়ি অনেক কাজ করা হচ্ছে, এটাই হচ্ছে বার্ন দ্য ক্যান্ডেলস। এরপর বার্ন দ্য মিড নাইট অয়েল, তার মানে কি মিড নাইট অয়েলটা কখন জ্বলে, যখন আমরা ওই যে ল্যাম্পো বা হারিকেনের তেলের মধ্যে যখন সেটা গভীর রাত পর্যন্ত জ্বলে, গভীর রাত পর্যন্ত জ্বলে পড়ালেখা করে, তো সেটাই মানে হচ্ছে বার্ন দ্য মিড নাইট অয়েল, অর্থাৎ গভীর রাত পর্যন্ত জেগে ওই হারিকেনের তেল খরচ করে পড়াশোনা করা, গভীর রাতে পড়াশোনা করা, বার্ন দ্য মিড নাইট অয়েল। আমাদেরকে এটা করতে হবে বিসিএস পাওয়ার জন্য, ঠিক আছে? তারপর বাই এ লং চক, তার মানে নিরঙ্কুশ ভাবে, মানে অনেক ডিফারেন্স আছে। আগের কালে কি করতো, চক দিয়ে ডিফারেন্স করা হতো, এখানে মাপতো ওখানে মাপতো, সেখানে চক দিয়ে দাগাতো হতো। লং চক মানে কি অনেক সেখানে বড় ব্যবধান আছে, নিরঙ্কুশ। এরপর বাই অ্যান্ড বাই, এটা আমরা নাটকে প্রায় দেখি, আখমো বলে বাই অ্যান্ড বাই, এরকম বলে, তার মানে শীঘ্রই, যে হচ্ছে বাই অ্যান্ড বাই আমাকে এটা বলো, তার মানে শীঘ্রই আমাকে বলো। এরপর আছে বাই অ্যান্ড লার্জ, তার মানে সবকিছুই বিবেচনা নিয়ে। তো এই বাই অ্যান্ড লার্জ আসছে নটিক্যাল টার্ম থেকে, সেখানে যেখানে বাই মানে হচ্ছে উইন্ডের সাথে, আর লার্জ মানে উইন্ডের বিপরীতে, অর্থাৎ আমাকে উইন্ডের সাথে উইন্ডের বিপরীতে সবকিছু বিবেচনা নিতে হবে, এই সেখান থেকে আসছে বাই অ্যান্ড লার্জ মানে সবকিছু বিবেচনায় নিয়ে। ওকে, আর বাই দিন টপ অর্থাৎ বদলতে বা বিনিময়, কোনো কিছু বিনিময় যেটা পাই সেটাকে আমি বলতে পারি বাই দিন টপ, এটা পরিবর্তে এটা বিনিময়, এরকম। আচ্ছা, এরপর হচ্ছে বাই দ্য বাই, অর্থাৎ কোনো কথা প্রসঙ্গে একটা কথা বলতেছি, সেই প্রসঙ্গক্রমে একটা কথা চলে আসছে, বাই দ্য বাই আমাকে এটা বলো তো, এরকম। বাই দ্য বাই মানে কথা প্রসঙ্গে। আর ওখানে পড়ছিলাম বাই অ্যান্ড বাই মানে শীঘ্রই। আচ্ছা, কল ইন কোশ্চেন, অর্থাৎ কাউকে কি কোশ্চেন করা মানে কি, তাকে সন্দেহ করা, তার মানে কল ইন কোশ্চেন মানে সন্দেহ করা। আর কল টু মাইন্ড মানে কেউ হচ্ছে মাইন্ড থেকে কল করছে কোনো কিছু, যে কোনো কিছু মনে করার চেষ্টা করছে, তার মানে সে মাইন্ডে কল দিচ্ছে, তার মানে কি সে স্মরণ করার চেষ্টা করছে। কল টু মাইন্ড মানে স্মরণ করা। আচ্ছা, এরপর আছে ক্যাচ এ টার্টার। আচ্ছা, টার্টার বলতে এখানে বোঝায় যে টার্টার জাতি, অর্থাৎ তাতার জাতি, যে তুরস্কে না কোথায় আছে একটা তাতার জাতি, তারা ছিল হচ্ছে অনেক যোদ্ধা টাইপের আর কি, তো তাদেরকে দেখলে সবাই ভয় করতো, এই জন্য বলা হয় যে শক্তিশালী কোনো প্রতিপক্ষের মোকাবেলা করা, এটাকেই বলা হয় ক্যাচ এ টার্টার। যেমন বিসিএস সলভ করা, এটা আমাদের কাছে একটা ক্যাচ এ টার্টার, শক্তিশালী মোকাবেলা প্রতিপক্ষ, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি চিপ অব দ্য ওল্ড ব্লক, অর্থাৎ এখানে চিপ বলতে বোঝাচ্ছে সান, আর ওল্ড ব্লক বলতে বোঝাচ্ছে ফাদার, অর্থাৎ সন হচ্ছে ফাদারের ন্যায়, তার মানে যোগ্য বাবার যোগ্য ছেলে, জেসে বেটা জেসে বাপ ওসে বেটা, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, এটা হচ্ছে এরকম। আর ককশিওর মানে হচ্ছে অতি আত্মবিশ্বাসী, মানে ককশিওর বলতে তো আমরা জানি কক মানে কি, তো সবকিছু শিওর মানে কি, সে অতি আত্মবিশ্বাসী, এটা হচ্ছে ককশিওর। আচ্ছা, এরপর আছে কুক দ্য বুকস। তো কুক মানে কি, কোনো কিছু রান্না করা বা একটা ফোন দিয়াটা, এরকম কিছু বোঝায় কুক, তার মানে সে বুকসকে কুক করতেছে, তার মানে সে হিসাবে সে একটা কারচুপি করছে, এই জন্য কুক দ্য বুকস। এরপর আছে আমাদের ক্রাই উলফ। তো এই ক্রাই উলফ কিন্তু আসছে আমাদের সেই ঈশপের গল্প থেকে, ওই যে একটা রাখাল ছেলে বারবার উলফের ভয় দেখায় গ্রামবাসীকে, পরে ওকে আর কেউ বাঁচাতে আসে না, মরে যায়, সেখান থেকে আসছে ক্রাই উলফ মানে মিথ্যা বিপদ সংকেত, ক্রাই উলফ মানে মিথ্যা বিপদ সংকেত। এরপর আছে কারি ফেভার, অর্থাৎ আমরা ভাবতে পারি কাউকে তরকারি খাইয়ে তার মানে কি তার সাহায্য লাভ করা, এরকম। তো এটা মানে হচ্ছে চাটুকারিতার মাধ্যমে জয়লাভ, কারি ফেভার মানে চাটুকারিতার মাধ্যমে জয়লাভ। আচ্ছা, এরপর আছে
সেলিং, সরি, এরপর আছে কাট অ্যান্ড রাইট। তো কাট অ্যান্ড রাইট বলতে বোঝায় অপরিবর্তনীয় সিদ্ধান্ত বা পূর্ব নির্ধারিত কোনো কিছু। যেমন কাট বলতে কি, সে অলরেডি কেটে ফেল দিছে এবং কেটে ফেল দিয়ে সেটাকে রাইট করেই ফেলছে, তার মানে সবকিছু আগে থেকে নির্ধারিত হয়ে আছে, এখন শুধু বেচা বাকি আছে। তো কাট অ্যান্ড রাইট বলতে অপরিবর্তনীয় সিদ্ধান্ত বোঝায়। আচ্ছা, ডাই ইন হার্নেস, এটা বলতে বোঝায় মৃত্যু পর্যন্ত কর্মরত থাকা। অর্থাৎ ঘোড়াকে কিন্তু যেটা ওর উপর যেটা মানে বিছায়া মানুষ বসে সেটাকে বলা হয় হার্নেস। তো আগের কালে যখন এই হার্নেস পরা অবস্থায় যখন ঘোড়াগুলো মারা যাইতো তখন সেটাকে বলা হয় যে হচ্ছে ঘোড়াটা হার্নেস পরা অবস্থায় মারা গেছে। তো সেখান থেকে আসছে ডাই ইন হার্নেস, তার মানে মৃত্যু পর্যন্ত কর্মরত থাকা। অর্থাৎ ঘোড়াটাও যেমন মরার আগ পর্যন্ত কর্মরত ছিল, যেমন মানুষও যখন এরকম মানে কর্মরত থাকা অবস্থায় মারা যায় তাকে বলা হয় ডাই ইন হার্নেস। ওকে, এরপর আছে ডু ইয়োমেন্স সার্ভিস। এই ইয়োমেন লোকটা ছিল অনেক পরিশ্রমী, তার একটা জমি টমি ছিল, সে অনেক ভালো রকম একটা চাষাবাদ করতো সেখানে। তার মানে এটা মানে একটা সেবা করা, দৃষ্টান্তমূলক একটা সেবা করা। ইয়োমেন সার্ভিস মানে দৃষ্টান্তমূলক সেবা প্রদান করা। ওকে, এরপর আছে ইট হাম্বল পাই। এটা আসছে, এটা মানে হচ্ছে অনুশোচনা করা অর্থাৎ অথবা ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া। তো এটা কিভাবে আসছে, প্রাচীনকালে একটা খাবার ছিল, তার নাম ছিল আম্বল। এই আম্বলটা খাইতে অতটা ভালো লাগতো না। তো এটা এখন যারা লোয়ার ক্লাস ছিল বা যারা ভুল ভ্রান্তি করতো তাদেরকে খাওয়ানো হতো এই আম্বল ডিশটা। তো এটা সেখান থেকে হচ্ছে এটা মানে হচ্ছে অনুশোচনা করা বা ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া। অর্থাৎ এটা খাইতে হবে, এটা খায় তাকে ভুল স্বীকার করতে হবে, তার মানে হেরে যেতে হবে তাকে। এটা মানে ইট হাম্বল পাই, অর্থাৎ নিজের কথা তাকে নিজেই গিলতে হবে এরকম। এরপর আছে এন রুট। এন রুট মানে যে প্রতিমধ্যে, অর্থাৎ রাস্তার মধ্যেই হচ্ছে যেটা, সেটাকে বলা হয়, বলতে পারি আমরা টেন রুট। আচ্ছা, এরপর আছে এভরি নুক অ্যান্ড কি কর্নার, মানে প্রত্যেক জায়গাতেই সর্বত্র, সেটাকে বলা হয় এভরি নুক অ্যান্ড কর্নার। বুঝছো? এরপর আছে কি ফেস দ্য মিউজিক। কি আছে? ফেস দ্য মিউজিক। ফেস দ্য মিউজিক হচ্ছে কি পরিণতি ভোগ করা। অর্থাৎ যে সোলজার ছিল, সেই সোলজাররা যখন কোনো একটা শাস্তি পাইতো, তো সেই শাস্তি পাওয়ার আগে একটা গান ছেড়ে দেওয়া হতো, যে গান ছেড়ে দেওয়া হবে এরপরে শাস্তি শুরু হবে। তো এই জন্য এটাকে বলা হয় ফেস দ্য মিউজিক, মানে কোনো কিছু শাস্তি সে পাবে। আর ফ্যাগেন, ফ্যাগ মানে তো ভুয়া, তো ফ্যাগেন মানে কি শেষ অংশ, অর্থাৎ লাস্টের অংশটা যেটা কেউ কেয়ার করে না, এরকম আর কি ফ্যাগ এন্ড। ওকে, তারপর আছে কি ফল ফাউল অফ। এই ফল ফাউল অফ আসছে একটা নটিক্যাল টার্ম থেকে, সমুদ্রের টার্ম। এই ফল ফাউল অফ বলতে কারোর সাথে সংঘর্ষ লিপ্ত হওয়া, অর্থাৎ যে জাহাজের নোঙরটা কারোর সাথে বিছায়া এরকম ট্যাঙ্গেলড হয়ে যাওয়া, সেটাকে বলা হয় ফল ফাউল অফ। সেখান থেকে আসছে কি সংঘর্ষে লিপ্ত হওয়া। এবার ফ্যান দ্য ফ্লেম, অর্থাৎ আগুন জ্বলতেছে সেখানে তুমি বাতাস করতেছো, তো বাতাস করলে তো সেটা অবশ্যই বেড়ে যাবে, তার মানে কি আগুনে ঘি ঢালা, অর্থাৎ পরিস্থিতি আরো অবনতি করা, ফ্যান দ্য ফ্লেম। এরপর আছে ফিল সামওয়ানস পালস, অর্থাৎ কারো যে অন্তরের যে কুমতলব সেটা ধরতে পারতেছে, তার পালসটা সে বুঝতে পারতেছে, এটা হচ্ছে তাহলে কি কারো মতলব বা মনোভাব বোঝার চেষ্টা করা। আর ফিউ অ্যান্ড ফার বিটুইন, অর্থাৎ কি যেটা হচ্ছে কদাচিৎ বা মাঝে মধ্যে। আচ্ছা, মানে যেটা খুব বেশি হয় না আর কি। আর ফাইট শাই অফ মানে এড়িয়ে চলা, অর্থাৎ সে মারামারি থেকে বা কোনো কিছু থেকে চলে আসা, এরকম কোনো কিছু অ্যাভয়েড করা, তার মানে সে ফাইট দেখে শাই হয়, এটাকে এড়িয়ে চলে, এটা হচ্ছে তাহলে এড়িয়ে চলা। আর ফিশ ইন ট্রাবলড ওয়াটার, এটা মানে হচ্ছে কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে, একটা পানি ধরো এরকম ঘোলা করা হয়েছে, সেই ঘোলা পানির মধ্যে একটা একটা মানুষ নিজের কার্য উদ্ধার করে চলে যায়, তার মানে কি গোলমালে ব্যক্তিগত সুবিধা আদায় করা, সেটা হচ্ছে ফিশ ইন ট্রাবলড ওয়াটার। আচ্ছা, এরপর আমরা দেখব ফরলর্ন হোপ। এটা আসলে আসছে একটা একটা ডাচ একটা ফ্রেজ থেকে, যেটা হচ্ছে ভার্লুন উপ। তো এই ভার্লুন উপ মানে হচ্ছে যেটা হবে না বা হওয়ার আশঙ্কা খুব কম সেটা নিয়ে আশা করা। তো এটা মানে হচ্ছে দুর্বার আশা যা পূর্ণ হওয়ার সম্ভাবনা খুব কম। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ লিভ। এই ফ্রেঞ্চ লিভ মানে কারো, আমি অফিসে আসি, হুট করে আমার মনে হলো আমার গার্লফ্রেন্ড ডাকতেছে বা এই ডাকতেছে, আমি চলে যাবো, তার মানে বসের অনুমতি না নিলাম না আমি, তার মানে অনুমতি ছাড়াই চলে গেলাম, এটাকে বলা হবে ফ্রেঞ্চ লিভ, অনুমতিহীন প্রস্থান। আচ্ছা, এরপর আছে ফ্রম টাইম ইমেমোরিয়াল, অর্থাৎ কোন সময় থেকে এটা চলতেছে বা
কিছু এরকম আমার কিছু মনে নাই। ইমেমোরিয়াল মানে মানে স্মরণ অতীত কাল থেকে সেটা চলে আসছে, যেটাকে বলা হয় ফ্রম টাইম ইমেমোরিয়াল। আচ্ছা, গেইন গ্রাউন্ড, কেউ যখন পায়ের নিচে মাটি পায় তার মানে কি সে আরো শক্তিশালী হয়ে যায়। এর জন্য গেইন গ্রাউন্ড মানে কি আরো শক্তিশালী হওয়া, শুদ্ধিশালী হওয়া। আচ্ছা, তারপর গেট বাই হার্ট, ধরো আমার মনে তুমি আছো, তাই না, আমার হৃদয়ে তুমি ঢুকে গেছো, তোমাকে আমি কোনো ভুলতে পারবো? এই জন্য গেট বাই হার্ট মানে মুখস্থ হওয়া, সেটা একদম মুখস্থ হয়ে যায়। ওকে, এরপর আছে গোয়িং কনসার্ন। এই কনসার্ন মানে আসলে কোনো একটা বিজনেস বোঝায় বা একটা শেয়ার বোঝায়। তো গোয়িং শেয়ার মানে কি শেয়ারটা চলছেই, তার মানে বিজনেস ভালো হচ্ছে, তার মানে সফল ব্যবসা হচ্ছে। গোয়িং কনসার্ন মানে সফল ব্যবসা। এরপর আছে হচ্ছে গ্রিন হর্ন। গ্রিন হর্ন বলতে যারা হচ্ছে একটু কাঁচা সবুজ, তাদের অভিজ্ঞতা অনেক কম না, এই জন্য গ্রিন হর্ন মানে অনভিজ্ঞ বা কাঁচা লোক। ওকে, তারপর গ্রিন উইথ এনভি। তো আগে যখন হচ্ছে এরকম মানে ঈর্ষান্বিত হয়ে যেত, তখন সেটাকে বলা যায় সে গ্রিন হয়ে যায়, ঈর্ষায় ঈর্ষায় সে গ্রিন হয়ে যায়, সবুজ হয়ে যায়। সেটা এই জন্য গ্রিন উইথ এনভি বলতে চরম ঈর্ষান্বিত, যেমন মেয়েরা একে অন্যের হাজবেন্ডকে দেখে হয়, ঠিক আছে, আমার মতো ছেলেদের দেখে পাইতে চায়, ঠিক আছে, এটা হচ্ছে তারা গ্রিন উইথ এনভি হয়ে যায়। আচ্ছা, তারপর কি হলমার্ক অর্থাৎ বিশুদ্ধতার চিহ্ন। তো ইংল্যান্ডে একটা এরকম বিল্ডিং আছে, সেখানে একটা এরকম বিশুদ্ধতার চিহ্ন দেওয়া আছে আর কি, তো সেখান থেকে এই হলমার্ক নামটা আসছে, যে সেটা হচ্ছে বিশুদ্ধতার চিহ্ন। আচ্ছা, হ্যাং ইন ব্যালেন্স অর্থাৎ অমীমাংসিত, অর্থাৎ মীমাংসা করা হয় না, একটা দাড়িপাল্লা আছে সেখানে এখন যে যে কোনো দিকে এখন ভারটা যাইতে পারে, তার মানে সেটা এখন মীমাংসা করা হয় নাই। হ্যাং ইন ব্যালেন্স তার মানে ব্যালেন্স করা হয়নি এখন। ওকে, আচ্ছা, এরপর আছে আমরা দেখতে পাই হার্ড আপ, অর্থাৎ সে পর্যাপ্ত টাকার অভাব, সে অনেক কঠিন করে সে তার জীবনযাপন হচ্ছে, সেটাকে বলা হবে হার্ড আপ, পর্যাপ্ত টাকার অভাব, বুঝছো, যেমন আমার এখন হচ্ছে এরকম। আচ্ছা, তারপর হ্যাভ এ বোন টু পিক উইথ, অর্থাৎ যে কুত্তা যেমন একটা হাড্ডি নিয়ে মারামারি করে না, তার মানে তার বোন নিয়ে মারামারি করে, এটা হচ্ছে কারোর প্রতি কোনো বিষয়ে রাগ থাকা এবং এ নিয়ে আলোচনা করতে চাওয়া, ঠিক আছে, হ্যাভ এ বোন টু পিক উইথ। আচ্ছা, তারপরে হেড অ্যান্ড ইয়ার্স, অর্থাৎ তোমার কান থেকে মাথা পর্যন্ত অনেকখানি জায়গা না, এটা হচ্ছে তোমার, এটা এই জন্য বলা হয় এটাকে সম্পূর্ণ রূপে। হেড অ্যান্ড ইয়ার্স মানে সম্পূর্ণ রূপে, যেমন আমি হেড অ্যান্ড ইয়ার্স তোমার ভালোবাসায় পতিত হতে চাই, বিলীন হয়ে যেতে চাই, হেড অ্যান্ড ইয়ার্স, ঠিক আছে। তারপর আছে হেড আর টেল, অর্থাৎ কোনো কিছুর আগা মাথা বোঝায় এরকম, যেমন আমি মেয়েদের আগাম মানে মনের আগা মাথা হেড অ্যান্ড টেল কিছুই বুঝি না, এরকম, বুঝছো, হেড অ্যান্ড টেল মানে কোনো কিছু বোঝা। আচ্ছা, তারপর হচ্ছে হার্ট ইন ওয়ান্স মাউথ, অর্থাৎ যে এত ভয় পাইছে যে তার তোমার হচ্ছে এরকম হার্টটা তার মুখে আসি গেছে, এত ভয় পাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় হৃদ সন্তুষ্ট হওয়া। হার্ট টু হার্ট অর্থাৎ অন্তরঙ্গ খোলা, মনে করো হাক করছে, হাক করে এখন হার্ট টু হার্ট মিল হয়ে গেছে, তো তখন তো অন্তরঙ্গ কথাবার্তাই হবে, এই জন্য এটা হচ্ছে হার্ট টু হার্ট মানে অন্তরঙ্গ কথাবার্তা। তারপর হেই ডে, মানুষ তো খুশি থাকলে এরকম হাই হ্যালো করে না, হেই দেয়, এই জন্য এটা হচ্ছে গুড টাইম, হেই ডে। আর হবসন চয়েস, এই হবসন ছিল হচ্ছে তোমার এই হচ্ছে সবাইকে ভাড়া দিত, বুঝছো, ঘোড়া টোড়া এগুলা ভাড়া দিত, শুধুমাত্র একটা চয়েসই থাকতো যে তোদেরকে নিয়ে নিতেই হবে, নিয়ে আমাকে টাকা দিতে হবে, না টাকা দিলে হবে না, তার মানে যে এরকম ধার দিবে বা পরে দিবে এরকম অপশন ছিল না। তার মানে হবসন চয়েস মানে মানে কি তোমার একেবারেই পছন্দ নয়, সেখানে আর কোনো চয়েস নাই, তোমার একটা চয়েসই থাকতে হবে, এটা হচ্ছে হবসন চয়েস। আচ্ছা, হোল্ড গুড, হোল্ড গুড মানে সত্য হয়, কোনো কিছু যখন সত্য হয় সেটাকে বলা হয় হোল্ড গুড। আচ্ছা, আর হোল্ড ট্রু মানে সত্য পরিণত হওয়া, এই হোল্ড টু হোল্ড গুড আর হোল্ড ট্রু একই ধরনের প্রায়। আর হোল্ড ওয়াটার বলতে ধোপে টেকা, অর্থাৎ কার্যকর হওয়া, মানে তুমি একটা কথা বলা, সে কথা কোনো ভিত্তি নাই, তো সেটা হোল্ড ওয়াটার করবে না। যদি তুমি একটা ভালো কথা কও, সেটা ভিত্তি আছে, সেটা হচ্ছে হোল্ড ওয়াটার করবে, ইট উইল হোল্ড ওয়াটার, এরকম। আচ্ছা, হোল অ্যান্ড কর্নার মানে গোপনীয়, অর্থাৎ তুমি যেহেতু গর্ত মানে কি গোপন জায়গা, কর্নার মানে গোপন জায়গা, তার মানে এটা হচ্ছে গোপনীয়, হোল অ্যান্ড কর্নার মানে গোপনীয়। আচ্ছা, তারপর কি হর্নেটস নেস্ট, তার মানে হর্নেট তো অনেক বিষাক্ত হুল দেয়, তাই না, যদিও মেয়েদের চেয়ে একটু কম, তাহলে সেটা হচ্ছে কি কঠিন পরিস্থিতি, সেটাকে বলা হবে কঠিন পরিস্থিতি মানে
হর্নেটস নেস্ট। আচ্ছা, হাউস হোল্ড ওয়ার্ড, এটা আসছে শেক্সপিয়ার থেকে, হেনরি ফাইভ থেকে আসছে। তো হাউস হোল্ড ওয়ার্ড বলতে যেটা বোঝায় যে আমরা সবসময় যেটাকে ইউজ করি, যেমন আমরা ভাত টাত খাই, এটা আমরা কখনো ভুলি না, তাই না? তো এই ওয়ার্ডগুলোকে বলা হবে হাউস হোল্ড ওয়ার্ড, অর্থাৎ খুব পরিচিত, যেটা আমরা কখনো ভুলবো না, হাউস হোল্ড ওয়ার্ড। আচ্ছা, এরপর হচ্ছে হিউ অ্যান্ড ক্রাই, এটা মানে কোনো কিছুর তীব্র বিরোধিতা বা শোরগোল। প্রাচীনকালে যখন ধরো একটা সন্ত্রাসীকে সবাই মিলে খুঁজতো, তখন সেখানে একটা নগরের মধ্যে একটা হালচাল মাঝে যেত, তো সেটাকে বলা হয় হিউ অ্যান্ড ক্রাই। সেখান থেকে আসছে হিউ অ্যান্ড ক্রাই, মানে শোরগোল। আর হুশ মানি, যখন কারোকে ঘুষ দিবা তাহলে বলবো না এই থেকে আসছে হুশ, এই হুশ মানে মানে ঘুষ। আর ইন এ ব্রাউন স্টাডি, অর্থাৎ যে আমরা একটু আগে বললাম যে ব্রাউন মানে যে কোনো কিছু অমনোযোগ, অন্যমনস্ক, তো অন্যমনস্ক হলে তো এখানে অন্যমনস্কই হবে, এটাই। তারপর আছে ইন অ্যাপল পাই ডিসঅর্ডার, অর্থাৎ অ্যাপেল পাই যেমন সাজানো থাকে সুন্দর করে, সেরকম করে সাজানো আছে, সেটা হচ্ছে এই জন্য সুবিন্যস্তভাবে সাজানো। অ্যাপেল পাই অর্ডার মানে সুবিন্যস্তভাবে সাজানো। এরপর আছে আমাদের ইন ক্যামেরা। এই ইন ক্যামেরা আসছে ল্যাটিন চেম্বার থেকে, চেম্বারে মানুষ যখন গোপন কথাবার্তা কয়, তো ইন ক্যামেরা মানে গোপনে। এরপর আছে ইনফাইন, অর্থাৎ পরিশেষে। ইনফাইন অর্থাৎ এই ইনফাইনটা আসছে ল্যাটিন ফাইন থেকে, যেটা মানে হচ্ছে পরিশেষে, সবার শেষে, এরকম। আর ইন সামওয়ানস গুড বুকস, অর্থাৎ কারো একটা বইয়ের একটা ভালো জায়গায় তার নাম আছে, তার মানে কারো সুনজরে সে পড়ছে, এটাকে বলা হয় ইন সামওয়ানস গুড বুকস, মানে কারো সুনজরে পড়া। ইন দ্য এয়ার, অর্থাৎ বাতাসে একটা কিছু ভাসতেছে, মানে কি সেটা একটা উড়ো খবর বা ঘটনা হতে পারে, না হতে পারে, সেটাকে বলা হয় ইন দ্য এয়ার। এরপর আছে ইন দ্য নিক অফ টাইম, অর্থাৎ এরকম নিক্স যেমন কার্টুন আছে, খুব তাড়াতাড়ি চলে আসতে পারে, এই নিক মানে মনে করো খুব কম টাইমে, তার মানে ইন দ্য নিক অফ টাইম মানে একদম সঠিক সময় এসে চলে আসবে, দেরি করবে না। ইন দ্য নিক অফ টাইম মানে সঠিক সময়। ইন দ্য সেম বোট মানে তো আমরা জানি যে একই নৌকায় দুজন আছে, তার মানে দুজনের পরিস্থিতি একই রকম, তার মানে একই বিপদের সম্মুখীন দুজন হবে, এই জন্য ইন দ্য সেম বোট মানে একই বিপদের সম্মুখীন। আচ্ছা, এরপর আছে ইন দ্য টিথ অফ, তার মানে কারো দাঁতে থাকলে কি হবে, সেটা অনেক একটা বিপদ হবে বা বিরোধিতা অবস্থা হবে বা প্রতিকূল অবস্থা হবে, এই জন্য এটা মানে ইন দ্য টিথ অফ মানে বিরোধিতার মুখে বা প্রতিকূল অবস্থায়। আচ্ছা, ইনটু মাইন্ড, দুটা মাইন্ড দুজনকে এখন ভালোবাসা দিলে তো কি হবে, সেটা অনিশ্চয়তা থাকবে, সেখানে দমানো হবে, এই জন্য ইনটু মাইন্ডস মানে অনিশ্চয়তা। আচ্ছা, ইন দ্য ওয়েক অফ, আচ্ছা এই ওয়েক বলতে আসলে বোঝায় যে হচ্ছে একটা জাহাজ যখন সমুদ্রে যায়, সেটা একটা ট্রেইল বা একটা তোমার হচ্ছে এরকম দেখবা একটা পানির স্রোতগুলো যে আঁকা বাঁকা হয় না, এখন স্রোতগুলো সরে যায়, ফাঁক হয়ে যায়, সেটাকে বলা হয় হচ্ছে ট্রেইল। এই ট্রেইলটাকে বলা হয় ওয়েক। তো এই ওয়েক অনুসরণ করে জাহাজগুলো যায়, এই জন্য বলছে যে কাউকে অনুসরণ করা, বলছে ইন দ্য ওয়েক অফ। ইন দ্য ওয়েক অফ মানে কাউকে অনুসরণ করা। আর ইন দ্য ওয়াইন্ড অর্থাৎ গোপনে, মানে তোমার উইন্ডে সেটা আছে, এখনো সেটা বাস্তবায়ন হয় না, তার মানে গোপনে গোপনে হচ্ছে এরকম। আচ্ছা, বাতাসে ভেসে বেড়ায় যেটা, ইন দ্য উইন্ড। আচ্ছা, এরপর আছে জন্ডিসড আই, অর্থাৎ তুমি যদি ধরো তোমার জন্ডিস হচ্ছে, তাই না, তুমি এখন তোমার চোখ তো তুমি ঠিক মতো দেখতেছো না, এখন সেই চোখে যা দেখবা সবকিছু ভুলভাল দেখবা, তার মানে তুমি একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতেছো, তার মানে জন্ডিসড আই মানে নেতিবাচক দৃষ্টিভঙ্গি। আচ্ছা, এরপর আছে আমাদের কিপ অন গুড টার্মস উইথ, অর্থাৎ কারো সাথে এরকম হচ্ছে কার সাথে ভালো সম্পর্ক রাখা হচ্ছে, গুড টার্ম মানে ভালো সম্পর্ক তার সাথে। আচ্ছা, কিপ ওয়ান্স ফিঙ্গার ক্রসড, এটা হচ্ছে একটা মানে কুসংস্কার আর কি, যে হচ্ছে এরকম আঙ্গুল এরকম করে বাঁকা করে রাখলে তার জন্য একটা ভালো একটা সুখবর ওয়েট করে আর কি, আশা পোষণ করা, তার মানে কিপ ওয়ান্স ফিঙ্গার ক্রসড মানে আশা পোষণ করা। আর কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর, এখানে উলফ বলতে আসলে বোঝাচ্ছে যে দারিদ্র, এই দারিদ্রকে তোমাকে দূরে রাখতে হবে, তার মানে কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর মানে দারিদ্রকে বা ক্ষুধা ঠেকানো। আচ্ছা, এরপর আছে লেন্থ অ্যান্ড ব্রেথ, অর্থাৎ কি তোমার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তার মানে কি সে সর্বত্র আছে, লেন্থ অ্যান্ড ব্রেথ মানে সর্বত্র। লেট স্লিপিং ডগস লাই, অর্থাৎ কুত্তাকে যে ঘুমাচ্ছে তাকে জাগানো যাবে না, জাগালেই সে ঘেঘো শুরু করে দেবে, তার মানে এর মানে হচ্ছে ঝামেলা বা বিপদ সৃষ্টি করতে পারে, এরূপ কোনো কিছুকে না খোঁচানো। লাইফ অ্যান্ড সোল মানে কি, যে কোনো একটা জিনিসের লাইফ অ্যান্ড সোল মানে সে অনুষ্ঠানের বা সে জায়গায় হচ্ছে প্রাণ প্রাণ সঞ্চার করে এমন মানুষ, তোর লাইফ অ্যান্ড সোল, যেমন আমি, ঠিক আছে।
তারপর লাইক চক অ্যান্ড চিজ, মানে একেবারেই ভিন্ন, মানে ধরো কোথায় শেখ সাজি কোথায় বকরির নাদি, এরকম যে দুটা জিনিস একেবারেই ভিন্ন। আর লোভস অ্যান্ড ফিশেস, এই লোভস অ্যান্ড ফিশেস মানে হচ্ছে ব্যক্তিগত স্বার্থ, অর্থাৎ তোমার যে খ্রিস্টানদের কাহিনীর মতো যে হচ্ছে যিশু এরকম হচ্ছে যীশু খ্রিস্ট সবাইকে লোভস অ্যান্ড ফিশেস দিয়ে বেড়াতো, এখানে এগুলা হচ্ছে মানুষ ব্যক্তিগত স্বার্থের জন্য ইউজ করতো, তো সেখান থেকে আসছে লোভস অ্যান্ড ফিশেস মানে ব্যক্তিগত স্বার্থ। আর লং ফেস মানে কি, বিষণ্ণ চেহারা, তুমি যদি এরকম রাগ করো তোমার হচ্ছে এটা চেহারা এরকম লম্বা হয়ে যায়, থুতনিটা নিচে পড়ে যায়, তার মানে চেহারা লম্বা হয়ে যায়, এটাকে বলা হচ্ছে লং ফেস মানে বিষণ্ণ চেহারা। আচ্ছা, এরপর আছে মেক হেডওয়ে, তো একটা জাহাজ যখন আগে বাড়ে সেটাকে বলা হয় হচ্ছে হেডওয়ে। এই হেডওয়ে মানে উন্নতি করা। আচ্ছা, এরপর আছে ম্যান অফ মার্ক, অর্থাৎ তার মার্ক মানে প্রসিদ্ধ, অর্থাৎ তার গায়ে প্রসিদ্ধ লেখা থাকবে যে বিখ্যাত, তাই না, এই জন্য ম্যান অফ মার্ক মানে বিখ্যাত বা প্রসিদ্ধ ব্যক্তি। আচ্ছা, এরপর আছে মিট ওয়ান্স ওয়াটারলু, এই ওয়াটারলুতেই নেপোলিয়ন হারে গেছে, তার মানে এটা পরাজয় বোঝায়, এই জন্য বোঝায় কারো যখন চূড়ান্ত পরাজয় হয় তাকে বলা হয় মিট ওয়ান্স ওয়াটারলু। ওকে, এরপর আছে যে মুড পয়েন্ট, তো আমরা যে ইংলিশ সাহিত্যে পড়ছি না যে হচ্ছে অ্যাংলো স্যাক্সন, এই সেই অ্যাংলো স্যাক্সন থেকে এই মুড পয়েন্টটা আসছে, কোনো একটা জিনিসে যখন এরকম ডিবেট হইতো, কোনো একটা তোমার হচ্ছে কি বলে এটাকে, কোনো একটা রায় আসতো না, সেটা ডিবেট চলতেই থাকতো, সেটাকে বলা হয় মুড পয়েন্ট। এরপর হচ্ছে মাস্টার স্ট্রং, তো মাস্টার স্ট্রং বলতে বোঝায় যে সবাই মিলে একত্রিত হয়ে স্ট্রং হওয়া, তার মানে কি একত্র বা দলবদ্ধ হয়ে আসা, সেটাকে বলা হয় মাস্টার স্ট্রং। এরপর 9 days ওয়ান্ডার, অর্থাৎ কোনো একটা জিনিস 9 দিন খালি ছিল এরপর আর নাই, তার মানে একটা সেটা ক্ষণস্থায়ী সেটা বস্তু। এরপর আছে নট মিন্স ওয়ার্ডস, তার মানে ম্যান ম্যান না করা, ম্যান ম্যান না করে তোমার যা বলা সোজাসুজি বলা। ওই যে একটা ভারতের একটা লোক আছে না পশ্চিমবঙ্গে, ওই যে বোকা লোক কথা বলতে পারে না, ম্যা ম্যা করে, তো এই ম্যা ম্যা না করাই হচ্ছে তোমার নট মিন্স ওয়ার্ডস, বুঝছো। এরপর বলছে যে হচ্ছে নোটা বেনে, নোটা বেনে মানে বিশেষ দ্রষ্টব্য, অর্থাৎ যেটা তুমি বিশেষ একটা তুমি কি বলে ওটাকে, যে এরকম একটা স্টার মার্ক করে রাখে দিলা, সেটা হচ্ছে নোটা বিন। ওই যে আমরা এন বি দিই না, এন ডট বি, এই এন বি তোমার আসছে নোটা বিনে থেকে। ওকে, তারপর আসছে দেখো, এরপর আমরা পড়ব এই যে অডস অ্যান্ড এন্ডস, অর্থাৎ কি এটা সেটা আবার টুকিটাকি কথাবার্তা। অডস অ্যান্ড এন্ডস মানে এটা সেটা আবার টুকিটাকি। এরপর আছে অন অল ফোর্স, অর্থাৎ ডগির মতো হওয়া আর কি, এরকম মনে করো হাত পা মাটিতে লাগিয়ে বসা, মানে হাত পা ছাড়িয়ে দিয়ে বসে আছে, সেটা হচ্ছে অন অল ফোর্স। এরপর অন দ্য স্লাই মানে কি তোমার গোপন ভাবে, স্লাই মানে কি, স্লাই মানে তোমার হচ্ছে গোপন, এই স্লাই থেকে আসছে অন দ্য স্লাই মানে গোপন ভাবে, অর্থাৎ সিক্রেটলি হবে এরকম। তোমার অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট, অর্থাৎ তুমি ওই তোমার যে তোমার ইনসিডেন্ট ছিল, ওই সময় যে তোমার ঘটনা ছিল সেটার উত্তেজনা বশত কিছু একটা করে ফেলছো, সেটাকে বলা হবে অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট। আচ্ছা, তারপর বলছে যে প্যাডল ওয়ান্স ওন কেন, অর্থাৎ তোমার যে নিজের যে তোমার জীবন আছে, নিজের যে তোমার ডিঙ্গা আছে সেটাকে তুমি বাও, তার মানে তোমাকে নিজের সক্ষমতা অর্জন করতে হবে, কোনো স্যালো মেশিন আসবে না তোমার জীবনে, এটা বলছে যে হচ্ছে প্যাডল ওয়ান্স ওন কেন, কেন মানে ডিঙ্গা। আর পামিডেস, অর্থাৎ আগের কালে তোমার হচ্ছে যে পাম পাম তোমার হচ্ছে পাম ট্রিকে বলা হয় যে হচ্ছে সৌভাগ্যের প্রতীক, তো তার মানে পামিডেস মানে কি সুদিন আসবে। তারপর আছে পাস দ্য বাক, অর্থাৎ একের তোমার হচ্ছে দোষ অন্যের উপর চালানো, ওই যে তোমার ইয়া খেলা পোকার খেলায় তুমি যখন এই বাক মানে তোমার হচ্ছে ওই যে তোমার লাঠিটা আর লাঠিটা বলতে কি মানে একটা বাঘ কয় আর কি ওটা, তো ওই বাঘটা যখন অন্যের কাছে যখন তুমি দিয়ে দিলে তখন তখন দায়িত্ব তার কাছে চলে যাবে, এই জন্য মানে একের দোষ অন্যের উপরে চাপানো হচ্ছে পাস দ্য বাক। এরপর আছে পে অফ দ্য ওল্ড স্কোর, অর্থাৎ কারোর সাথে স্কোর ছিল তোমার, কারোর সাথে তোমার এরকম কিছু তোমার ধার দেনা বা ছিল কিছু, যার কারণে তুমি তার এখন প্রতিশোধটা এখন নিবা, পে অফ করে দিবা, এই জন্য বলছে পুরাতন ঝাল মেটানো, এটা হচ্ছে পে অফ দ্য ওল্ড স্কোর। এরপর বলছে পিন মানি, অর্থাৎ স্ত্রীকে যেটা দেয় আর কি, 100 টাকা মনে করো জোর করে নিয়ে ব্যাংকে ফেলায়, সেটা হচ্ছে তোমার পিন মানি, বুঝছো, সেটা হচ্ছে হাত খরচ। তারপর হচ্ছে টু প্লে অন এ ফিডল, তার মানে টাইম হুদে হুদে অপচয় করা, বুঝছো, এই যে ফোন টেপা ফেসবুক টেপা, এটা হচ্ছে তোমার প্লে অন এ ফিডল।
তারপর প্লে ডাকস অ্যান্ড ড্রেক্স, অর্থাৎ সময় অপচয় করা, মানে ডাকস অ্যান্ড ড্রেক্স খেলে, হুদাই এমনি হাঁস মুরগি খেলে এরকম। আর প্লে ট্রুয়ান্ট, এই ট্রুয়ান্ট বলতে আসলে বোঝায় ভ্যাগাবন্ড, তার কোনো কাম টাম নাই, সে খালি স্কুল পালায়, মানে প্লে ট্রুয়ান্ট মানে স্কুল পালায় সে। আর প্লাউ দ্য স্যান্ড, এখন তুমি যদি স্যান্ডে তো সাধারণত তেমন কিছু চাষ হয় না, তাই না, মরুভূমিতে চাষ হয় না, এই জন্য প্লাউ দ্য স্যান্ড মানে কি বৃথা পরিশ্রম করা। আর তুমি হচ্ছে পোর কোল্ড ওয়াটার অন, অর্থাৎ তুমি হচ্ছে চাহাত পেয়ে পানি ফেলে দিয়ে, তার মানে তাকে কি নিরুৎসাহিত করছো তুমি, তার মানে এটা হচ্ছে পোর বা থ্রো কোল্ড ওয়াটার অন। আচ্ছা, এরপর আছে তোমার হচ্ছে পায়ারিক ভিক্টোরিয়াস, ভিক্টোরি মানে কষ্টে অর্জিত জয়। প্রাচীনকালে একটা রাজা ছিল, ওর নাম ছিল হচ্ছে পায়োরিয়াস। তো ওই হচ্ছে মানে যুদ্ধে জয়লাভ করছে কিন্তু অনেক জীবনের বিনিময়ে, তার মানে কষ্ট করে জয়লাভ করছে, এই জন্য সেখান থেকে আসছে পায়ারিক ভিক্টোরিয়া হচ্ছে কষ্টে অর্জিত জয়। এরপর দেখো আছে রেড টেপ, ওই যে দেখো না গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রেড টেপ দিয়ে বাধাই করে রাখে, তার মানে উদয় হুদায় এমনি অপ্রয়োজনীয় কি করে তোমার অফিসিয়াল আনুষ্ঠানিকতা করে দেখানোর জন্য, সুন্দর লাগতেছে, এটাই হচ্ছে তোমার রেড টেপ। এরপর আছে তোমার রুট অ্যান্ড ব্রাঞ্চ, অর্থাৎ তোমার রুট মূল থেকে ব্রাঞ্চ পর্যন্ত সবগুলো মানে সম্পূর্ণ রূপে। আর রোপ অফ স্যান্ড, বালু দিয়ে কোনো কিছু তৈরি হলে সেটা কি হবে, ভঙ্গুর হবে, তাই না, অনির্ভরশীল হবে, সেটা এই জন্য বলছে রোপ অফ স্যান্ড মানে অনির্ভরশীল। আর রাফ প্যাসেজ মানে দুধ সময় আর কি, রাফ মানে রাফ, প্যাসেজ মানে সময় আর কি। এরপর আছে রুল অফ থাম্ব, অর্থাৎ তুমি হচ্ছে বাস্তব অভিজ্ঞতার আলোকে তোমার জ্ঞান নিতে হবে। যেমন তুমি বাস্তবে আঙ্গুনিকভাবে গুনে গুনে তুমি হচ্ছে গণনা কোনো কিছু 1 2 3 4 ছোট বাচ্চারা যেমন কি বাস্তব অভিজ্ঞতা নিয়ে এভাবে গুনে গুনে করে। তো এই রুল অফ দ্য থাম্ব মানে বাস্তব অভিজ্ঞতার আলোকে তোমাকে সবকিছু করতে হবে। তো সালাদে যেমন তোমার হচ্ছে সেরা সেরা ভালো ভালো সজীব সজীব নির্জীব, সজীব তোমার হচ্ছে সবুজ সবুজ সবজি থাকে, তার মানে কি একটা তারুণ্য বোঝায়। এই জন্য হচ্ছে কারো যৌবনের অনভিজ্ঞতা হবে সালাড ডেস, বুঝছো। তো সল্ট অফ দ্য আর্থ, মনে করো নুন তো মনে করো সবাই দেয়, তাই না, এই জন্য আদর্শ ব্যক্তি হচ্ছে তোমার সল্ট অফ দ্য আর্থ। সল্ট অফ দ্য আর্থ হচ্ছে আদর্শ ব্যক্তি, ঠিক আছে। তারপর সেভ ওয়ান্স ফেস, অর্থাৎ কারো সম্মান বাঁচানো, তার মুখ বাঁচানো, এটা হচ্ছে সেভ ওয়ান্স ফেস মানে কারো সম্মান বাঁচানো। আর সি আই টু আই উইথ মানে সম্মত হওয়া। আর সি দ্য লাইট মানে কি, সে পৃথিবী আলো দেখে, আমরা কি জন্মগ্রহণ করা। আর শো দ্য হোয়াইট ফেদার, আগের কালে যখন এরকম মুরগি যুদ্ধ হতো না, মোরগ লড়াই, তখন হচ্ছে মনে করো যে মুরগির এরকম পাখা মনে করো সাদা, সে মারামারি পাইত না, এই জন্য সেখান থেকে আসছে শো দ্য হোয়াইট ফেদার মানে তোমার হচ্ছে ভয়ে পালায়ন করা, শো দ্য হোয়াইট ফেদার। আর সিট অন দ্য ফেন্স মানে আপাতত নিরপেক্ষ থাকা, অর্থাৎ তোমার দুই পাশে মারামারি হচ্ছে, তুমি এরকম একটা ফেন্সের উপর বসে আসছো, দেখে কি হয় দর্শক হয়, এটা হচ্ছে মানে নিরপেক্ষ থাকা। আচ্ছা, তারপর হচ্ছে স্লিপিং পার্টনার মানে নিষ্ক্রিয় অংশীদার, অর্থাৎ সে তোমার কাছে শুয়ে আছে কিন্তু কিছু করতেছে না, মনে করো এরকম, যখন তার কোনো কাজ টাজ সে পারতেছে না, সে হচ্ছে স্লিপিং পার্টনার। এরকম হচ্ছে। তারপর স্লিপ অফ দ্য পেন, এটা মানে যে লিখায় অনিচ্ছাকৃত ভুল, কলম থেকে একটু কালি সরে গেছে, স্লিপ অফ দ্য পেন। তারপর সোপ মানে তোষামত করা, অর্থাৎ সাবান যেমন মসৃণ এরকম গায়ে দিয়ে তোষামত করা যায়, সেটা হচ্ছে তোমার সপ বলে এটাকে। তারপর স্কোয়ার ডিল, অর্থাৎ কারোর সাথে স্কোয়ার সবকিছু করা, তার মানে স্কোয়ারের বাইরে না যায়, হেঁকাচেকা না করা, তার মানে কি ন্যায়সঙ্গত ব্যবহার করা তার সাথে, স্কোয়ার ডিল। স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, আচ্ছা, স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল বলতে বোঝায় যে মানে যেমন তুমি একটা স্কোয়ার একটা তোমার হচ্ছে একটা বাটি আছে, তার মধ্যে তো রাউন্ড শেপ ঠিক মতো ঢুকবে না, তার মানে কি কোনো একটা জায়গায় যে ব্যক্তি অন্য পদের উপযুক্ত বর্তমান পদে অনুপযুক্ত, তার মানে যে সিটে যে পোস্টে সে আছে সে পোস্টে সে যোগ্য না, অথবা সে কম যোগ্য সম্পন্ন বা বেশি যোগ্যতা সম্পন্ন। তারপর আছে স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ, অর্থাৎ নির্ভরযোগ্য সূত্রের তথ্য, মানে তুমি এমন একটা সূত্র থেকে তথ্য নিয়ে এসছো, অথবা তুমি একদম ঘোড়ার মুখ থেকে তুমি একটা কাজ করে আসছো, খাবার নিয়ে আসছো, তার মানে সেটা নির্ভরযোগ্য সাহসী কাজ, এই জন্য স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ। এরপর আছে তোমার স্ট্রিট আরব, তো আরবে আমরা কি জানি যে ওখানে বেদুইন থাকে, বেদুইনরা কি যাযাবর হয়, এই জন্য সেখান থেকে আসছে যাযাবর। সাম অ্যান্ড সাবস্টেন্স, তো সাম সাবস্টেন্স মানে কি কোনো কিছু সারমর্ম, এটা তো আমরা জানি। টেক এ ফেন্সি টু, অর্থাৎ তাকে নিয়ে তুমি কল্পনা করতেছো, তার মানে সে তোমার প্রিয় হয়ে গেছে, টেক এ ফেন্সি টু। আর 3R বলতে বোঝায় কোনো কিছুর প্রাথমিক জ্ঞান। আর 3 স্কোয়ার বলতে বোঝায় 60, অর্থাৎ একটা স্কোয়ার মানে 20, তার মানে 3টা 20 60।
আর টিটল ট্যাটল অর্থাৎ তোমার হচ্ছে অন্যকে নিয়ে তোমার হচ্ছে কি খুশি গল্প করা, মেয়েরা যেটা বেশিরভাগ করে, একে ওকে নিয়ে কি প্রতিবোধ করে, সেটা হচ্ছে তোমার টিটল ট্যাটল। তারপর টু এ টি, অর্থাৎ টি হচ্ছে মানে সঠিকভাবে, টি যেমন এরকম সুন্দর একটা শেপ, তার মানে টু এ টি মানে সঠিকভাবে। টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক যাচ্ছে খালি, টু অ্যান্ড ফ্রো। আচ্ছা টু সি রেড মানে কি, মানে রাগে ফেটে পড়া, অর্থাৎ এত তোমার হচ্ছে রাগ হয়ে গেছে যে এরকম লাল হয়ে গেছে এরকম। আচ্ছা তাহলে আমরা একটু, অনেক টাইম হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি শেষ করি। আচ্ছা এখানে টুথ অ্যান্ড নেইল মানে তীব্রভাবে, তো এটা মানে তীব্রভাবে, তার মানে তোমার হচ্ছে এখানে টুথ থেকে নেইল শক্তভাবে বোঝাচ্ছে আর কি। টপ ব্রাশ মানে যেখানে সেনাবাহিনীর যারা উচ্চপদস্থ কর্মকর্তা এদেরকে বলা হয় টপ ব্রাশ, সেখান থেকে আসে উচ্চপদস্থ কর্মকর্তা হচ্ছে টপ ব্রাশ। টার্ন ওভার এ নিউ লিভ, অর্থাৎ নতুন একটা পাতা গজানো, ওদিকে যাওয়া বা নতুন একটা পেজ উল্টানো, তো সেটাকে বলা হয় ভালো কিছুর জন্য জীবনের গতিপথ পরিবর্তন করা, যেমন বিয়ে শাদী করতে হবে এই জন্য। তারপরে আগলি কাস্টমার, অর্থাৎ যার সাথে এরকম মীমাংসা করা যায় না, যে মানবেই না, মীমাংসা করে না, ছাড় দেয় না, সে হচ্ছে আগলি কাস্টমার। আন্ডার লক অ্যান্ড কি, এর মানে তালাবদ্ধ বা নিরাপদ, যে টম অ্যান্ড জেরিতে বলে না টম যে দরজা বন্ধ চাবি হজম, তার মানে কি সেখানে তালাবদ্ধ বা নিরাপদ আছে, এটা আন্ডার লক অ্যান্ড কি। আচ্ছা আন্ডার সামওয়ানস ব্রেথ, অর্থাৎ কি সেখানে ফিসফাস করে নিচু স্বরে কথা বলতে হবে, যেমন নিঃশ্বাস নিচ্ছে, নিঃশ্বাস শোনা যায় কখন, যখন সব কিছু চুপচাপ থাকে, এই জন্য ফিসফাস করে কথা বলা। আর আন্ডার সামওয়ানস নোজ, অর্থাৎ নোকের মানে তোমার হচ্ছে নাকের সামনে মানে চোখের সামনে বোঝায়। আপ অ্যান্ড ডুইং মানে চটপটে, ঠিক আছে, খারাপ। এখন শুরু। আর ভেস্টেড ইন্টারেস্ট, অর্থাৎ তুমি কোথাও একটা জায়গায় ইনভেস্ট করছো, তো সেখানে তো তোমার নিজের সুবিধা আদায় করতে হবে, এই জন্য ভেস্টেড ইন্টারেস্ট বলতে বোঝায় নিজের সুবিধা আদায় করা। আর ভেক্সড কোশ্চেন বলতে বোঝায় অমীমাংসিত বিবাদের বিষয়, এখানে তুমি ভেক্সড মানে তোমার হচ্ছে উল্টানো বিষয় বা যেটা নিয়ে মারামারি হচ্ছে সেটাকে বোঝায়, তার মানে এটাকে বোঝায় যে হচ্ছে অমীমাংসিত বা বিবাদের বিষয়। আর ভার্জিন সোয়েল মানে যেখানে কোনো চাষাবাদ হয়নি এখন, সেটাকে বলা হবে ভার্জিন সোয়েল বা অনাবাদী জমি। আচ্ছা এবার হচ্ছে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, অর্থাৎ তোমার কি সবসময় সতর্ক থাকতে হবে, ওয়ার্ড মানে কি পাহারা দেওয়া এরকম, মানে সতর্ক। আচ্ছা তারপর আছে তোমার ওয়েল অফ, ওয়েল অফ মানে ভালো ফ্যামিলি থেকে আসা, এটা জানি। ওয়েল টু ডু মানেও সচ্ছল। আর একটু আগে আমরা পড়ছি যে হচ্ছে ব্লু কলার জব, তার মানে কি ওটা ছিল কায়িক শ্রম, কাজ করতে করতে তোমার হচ্ছে কলারটা ব্লু হয়ে গেছে, আর এখানে সাদা থাকলে বুঝতে হবে সেখানে কোনো কাজ নাই। আর ওয়াইড অফ দ্য মার্ক বলতে বোঝায় যে আশেপাশে, ওই যে আমরা একটু কলমটাতে তীর যখন যায় যে হচ্ছে তোমার হচ্ছে কি বিসাইড দ্য মার্ক, তার মানে অপ্রাসঙ্গিক, তো সেখানে হচ্ছে এটা ব্যবহার করা যায়, মানে যথাযথ নয়। আচ্ছা এরপর আমাদের আছে উইলিং হর্স, অর্থাৎ যে হর্সগুলা এরকম নিজের ইচ্ছা করে কোনো কিছু কাজ করে, অর্থাৎ কি স্বেচ্ছাসেবক। উইলিং হর্স মানে স্বেচ্ছাসেবক। এরপর আছে উইথ এ গুড গ্রেস, অর্থাৎ নিজের ইচ্ছা নিয়ে নিজের আনন্দ নিয়ে সেখানে যাওয়া, অর্থাৎ কি আনন্দের সাথে বা সানন্দে। উইথ এ হাই হ্যান্ড, উইথ এ হাই হ্যান্ড মানে কি কঠোর হস্তে, অর্থাৎ স্ট্রিক্টলি কোনো কিছু দমন করা, সেটা হচ্ছে উইথ এ হাই হ্যান্ড। এরকম করে তুমি যখন কাউকে মারো অনেক উপরে হাত তোলো না এভাবে, এই জন্য এটা হচ্ছে কঠোর হস্তে। এরপর আছে ওয়ারশিপ দ্য রাইজিং সান, অর্থাৎ রাইজিং মানে কি তারা এখন উঠতি, এরকম উঠতি নেতা পাতি নেতা মনে করে, তাদেরকে সম্মান করতে হবে, তার মানে উঠতি নেতাদের সম্মান করা, ওয়ারশিপ দ্য রাইজিং সান। এরপর আছে ওয়ার্থ ওয়ান সল্ট, অর্থাৎ কারো উপযুক্ত বা যোগ্য। তারপর উইথ ওয়ার্থ ওয়ান্স হোয়াইল, অর্থাৎ কারো যে সময় সেই সময়ের যোগ্য হবে কিনা, সেটা হচ্ছে ওয়ার্থ ওয়ান হোয়াইল। ইয়েলো ডগ মানে ভীরু বা কাপুরুষ, দেখবো যে হচ্ছে যেগুলো কালো কালো কুত্তা বা লাল কুত্তা, এগুলো একটু সাহসী হয়, যেগুলো একটু কুত্তা একটু তোমার হচ্ছে একটু হলুদ হয়, এরা আসলে মাঝামাঝি থাকে, কাপুরুষ ধরনের হয়, এদেরকে বলা হয় হচ্ছে কাপুরুষ, ইয়েলো ডগ। আর জিরো আওয়ার মানে কোনো কিছু শুরু করার পূর্বে যে সময়টা, সেটাকে বলা হয় জিরো আওয়ার, বুঝছো? আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, এগুলো সব ছিল মোটামুটি কঠিন সব ফ্রেজগুলো আমি একটু সহজ করে বলার চেষ্টা করলাম। এরপর আমরা একটা ক্লাস নেব যেখানে সব ইম্পর্টেন্ট ফ্রেজ আমরা বলে দেবো বিসিএস বা অন্যান্য পরীক্ষার জন্য, ঠিক আছে? তো আনটিল দেন আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।